হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি আজকে আপনাদের সঙ্গে আছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা আজকে সিলেকশন নিয়ে আলোচনা করব। সিলেকশন নিয়ে আমরা আমাদের প্রথম ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেটি নিয়ে আমরা বিস্তারিত আরো কিছু আলোচনা নিয়ে একটি ভিডিও তৈরি করব। আজকে আমরা সেই সিলেকশনের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা আজকের ভিডিওটিতে জানতে পারবো সিলেকশনের বিভিন্ন টুলস সম্পর্কে এবং সেগুলোকে রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করা হয় তার সম্পর্কে একটি ধারণা লাভ করব। তাহলে আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় সফটওয়্যার অ্যাডোবি ফটোশপে। প্রথমেই আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে নিই। সিলেকশন টুলে ডিফল্ট ভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল থাকে, যেটি আপনারা কিবোর্ডে এম প্রেস করলে সিলেক্টেড হবে। আমরা তবে একবার একটু দেখিয়ে দিই। আমরা যদি কিবোর্ডে এম প্রেস করি তাহলেই কিন্তু সিলেক্টিভ মার্কিং টুল বা সিলেকশন টুলটি সিলেক্ট হয়। তো এখন আমরা যদি দেখি, প্রথমেই রয়েছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এটি দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু বক্স শেপের সিলেকশন তৈরি হয়। ধরে নেই আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করব, তার জন্য আমরা যদি সিলেকশন টুলটি সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করি তাহলেই কিন্তু একটি বক্স আকারে সিলেকশন তৈরি হবে। যদি আমরা মনে করি যে আমরা বর্গ আকারে সিলেকশন করব বা আমাদের যে সিলেকশনের রেশিও সেটি হাইট এবং ওয়েট দুটি সমান রাখবো, সেই জন্য আমরা যদি শিফট প্রেস করে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের হাইট এবং ওয়েট দুটি সমান থাকে এবং আমরা বর্গাকারে সিলেকশন করতে পারি। এরপরেই আমাদের সিলেকশন টুলের সাবসেটে রয়েছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল। আমরা এটিকে সিলেক্ট করে নিই। এবার আমরা যদি ড্র্যাগ করে সিলেকশনটি করি তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, একটি রাউন্ড আকারে সিলেকশন পাচ্ছি। একইভাবে যদি আমরা চাই যে বৃত্তটি তার কেন্দ্রবিন্দু থেকে তার পরিধির দিকে সম্পূর্ণ সমান থাকুক, সেটির জন্য আমরা যদি শিফট প্রেস করে সিলেকশন করি তাহলে কিন্তু আমাদের বৃত্তটি একটি পূর্ণাকার বৃত্ত হবে বা যেটির কেন্দ্র থেকে পরিধির যে ব্যাসার্ধ তা সমান হবে। এরপরে আমরা একটু উপরে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস রয়েছে, যার মধ্যে প্রথমেই আমরা একটু রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে নিই। আমরা একটি সিলেকশন করি। এইবার যদি এমন হয় যে আমরা যে সিলেকশনটি করেছি তার থেকে আমাদের আরেকটু বেশি সিলেকশন প্রয়োজন হবে, তার জন্য আমরা যেটা করতে পারি, এর পরের দেখুন একটি অপশন রয়েছে, এটিতে যদি আমরা ক্লিক করি, যেটি উপরে আপনারা যদি মাউস হভার করেন তাহলে দেখতে পাবেন একটি লেখা আসছে অ্যাড টু সিলেকশন। আমরা এটি ক্লিক করি। করে নিয়ে এবার দেখুন আমাদের যে সিলেকশন কার্সরটি রয়েছে তার পাশে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এখন আমরা যে সিলেকশনগুলো করব সেগুলো আমাদের পূর্ববর্তী সিলেকশনের সঙ্গে অ্যাড হবে। যদি এটি না থাকতো বা আমাদের এটি যদি নর্মাল বা ডিফল্ট ভাবে যেমন থাকে তেমন থাকতো, তাহলে দেখুন কি হয়, প্রথমে আমরা যদি একটি সিলেকশন করি এবং পরে আমরা যদি আরেকটি সিলেকশন করতে চাই তাহলে কিন্তু আমাদের পূর্বের যে সিলেকশনটি ছিল সেটি কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের দুটি সিলেকশনই থাকুক বা আমাদের একটি সিলেকশনের সঙ্গে আরো সিলেকশন হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড টু সিলেকশনের এই অপশনটি ব্যবহার করব। তো আমরা একটি সিলেক্ট করে নিই। করে নিয়ে এইবার আমরা যদি আমাদের আরেকটি সিলেকশন তৈরি করি তাহলে কিন্তু আগের সিলেকশন এবং এই সিলেকশন দুটি সিলেকশনই থাকছে। বা যদি আমরা মনে করি যে আমরা দুটি সিলেকশন একসাথে করব এবং দুটি সিলেকশনের মধ্যে একটি ব্রিজ তৈরি করব, বা হতে পারে যে না দুইটি সিলেকশনের সাথে আরেকটু সিলেকশন করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে যদি এইটি সহ একটি সিলেকশন নিই তাহলে এই সিলেকশনটির সঙ্গে কিন্তু এক্সটেন্ডেড ভাবে এই সিলেকশনটিও চলে আসছে। এরপরেই রয়েছে সাবস্ট্রাক্ট টু সিলেকশন। এটি পূর্ববর্তী আমরা যে অপশনটি দেখেছিলাম সম্পূর্ণ তার বিপরীত ভাবে কাজ করে। আমরা যদি দেখি আমাদের যে সিলেকশন কার্সরটি রয়েছে তার পাশে একটি মাইনাস রয়েছে। মাইনাস থাকার অর্থ হচ্ছে এটি এখন সাবট্রাক্ট ফর সিলেকশন হবে। আমরা যদি এটি দিয়ে আমাদের সিলেক্ট করা আগের অংশগুলোর মধ্যে একটি সিলেকশন তৈরি করি তাহলে দেখা যাবে আমাদের এক্সট্রা করা যে এই সিলেকশনটির মধ্যে থাকা যে সিলেকশনগুলো আছে সেগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এটি দিয়ে পূর্ববর্তী সিলেকশন থেকে কিন্তু সিলেক্টেড এরিয়া বাদ দেওয়া যায়। এরপরেই রয়েছে আরেকটি সিলেকশন, যেটি হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন। অর্থাৎ ধরুন আপনি একটি সিলেকশন করলেন এবং এরপরে এর মাঝে আপনি আরেকটি সিলেকশন করলেন,
তাহলে দুই সিলেকশনের মধ্যে যে কমন জায়গাটি থাকবে সেই জায়গাটুকু থাকবে এবং বাদবাকি জায়গাটি কিন্তু থাকবে না। তাহলে আমরা সিলেকশন সম্পর্কে একটি ধারণা পেলাম। এর সম্পূর্ণ একই রকম ভাবে কিন্তু এর অন্যান্য সিলেকশন গুলোতেও কাজ করে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যদি আমরা অ্যাডিটিভ সিলেকশন করি তাহলে সিলেকশনটি অ্যাড হচ্ছে। আমরা যদি এখান থেকে সিলেকশন বাদ দিতে চাই, তাহলে আমরা যদি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ধরি তাহলে সেখান থেকে কিন্তু সিলেকশন বাদ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি সিলেকশন থেকে বাদ দিতে চাই তাহলে কিন্তু সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিলেই আমাদের সিলেকশন থেকে সিলেক্টেড এরিয়াটিকু বাদ চলে যাচ্ছে। বা আমরা যদি আবার মনে করি যে আমরা ইন্টারসেক্ট করব বা যদি অন্যান্য আরো কোনো ধরনের কিছু করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটি সহজেই আমরা যদি ইন্টারসেকশন করতে চাই তাহলে তার জন্য কিন্তু আমরা একইভাবে ইন্টারসেকশনের এই অপশনটি ক্লিক করে যদি আমরা সিলেকশন করি তাহলে দুইটির কমন জায়গাটি সিলেক্টেড হবে এবং বাদবাকি জায়গাটুকু বাদ চলে যাবে। এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে থাকি। সিলেক্টেড এরিয়াকে যদি আমরা ডিসিলেক্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট মেনু অপশন থেকে ডিসিলেক্টে ক্লিক করতে পারি। এর পাশেই দেখা যাচ্ছে এটি শর্টকাট রয়েছে যেটি হচ্ছে কন্ট্রোল ডি। আমরা যদি ডিসিলেক্ট সিলেক্ট করি তাহলে সিলেক্টেড থাকা অংশটি ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। ফটোশপে যদি আমরা খুব দ্রুত সময়ে কাজ করতে চাই আমাদের কিন্তু এই যে শর্টকাটগুলো রয়েছে এগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। সেই জন্য আমি সবসময় বলি যে আমরা যখন কাজ করব তখন এই শর্টকাটগুলো সম্পর্কে ধারণা নিতে থাকবো এবং প্র্যাকটিস করতে করতে একটি সময় এই শর্টকাটগুলোর মাধ্যমে আমরা কাজ করতে থাকবো। তাহলে মেনু বারে গিয়ে গিয়ে যখন আমরা টুলস নেই এই সময়টি আমাদের কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ আমাদের সময় কম অপচয় হবে। এরপরে আমরা চলে যাই আমাদের আরো অন্যান্য কিছু সিলেকশন টুল নিয়ে, যেমন এখানেই রয়েছে পলিগনাল ল্যাসো টুল এবং এটির সাবসেটে আরো কিছু টুলস রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই ল্যাসো টুলটি। ল্যাসো টুলটি আমাদের ফ্রি ভাবে সিলেকশন করার একটি সুযোগ দেয়, অর্থাৎ আমরা যেমন ইচ্ছা মাউস দিয়ে একটি শেপ আঁকিয়ে বা এই ধরনের করে কিন্তু আমরা সিলেকশন করতে পারি। এরপরেই যেটি রয়েছে সেটি হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটি সরল রেখার মাধ্যমে সিলেকশন করে থাকে। ধরুন আমরা যদি একটি ট্রায়াঙ্গেল সিলেকশন করতে চাই বা অন্যান্য শেপে আমরা যদি সিলেকশন করতে চাই তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমরা যদি একটি সিলেকশন তৈরি করি এবং আমরা চাচ্ছি কি ডায়মন্ড শেপের আমরা সিলেকশন করব, তাহলে আমরা এটি দিয়ে কিন্তু খুব সহজেই ডায়মন্ড শেপের সিলেকশনটি করতে পারছি। এবং এই সিলেকশনে আমরা যেখান থেকে সিলেকশন শুরু করব সেইখানে যখন আমরা টুলটি আবার নিয়ে যাব তখন এইরকম একটি কার্সরের নিচে গোল অংশ আসবে, অর্থাৎ এইখানে সিলেকশনটি কমপ্লিট হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলেই দেখবেন আমাদের কিন্তু এইভাবেই সিলেকশন চলে আসছে। এছাড়া আমরা যদি আবার মনে করি যে না আমরা এই সিলেকশন থেকে বাদ দিতে চাই বা এই সিলেকশন থেকে আমরা কিছু অংশ বাদ দিতে চাই তাহলে কিন্তু আপনারা অপশনগুলো জানেন, যেটি হচ্ছে আমরা যদি এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করি এবং আমরা যদি এখন এখান থেকে আবার পেইন্ট করি তাহলে কিন্তু আমাদের পূর্ববর্তী যে সিলেকশনটি রয়েছে সেই সিলেকশনটি থেকে কিন্তু আমাদের সিলেকশনটি বাদ পড়ে যাবে, বা আমরা এইখানে এখন যেই শেপটি আঁকাবো সেটি কিন্তু আমাদের পূর্ববর্তী সিলেকশন থেকে নতুন সিলেকশনের অংশটুকু বাদ দিয়ে দিবে। এইবার আমরা এর আরেকটু শর্টকাট দেখে নিব। যেমন ধরুন আমরা একটি সিলেকশন তৈরি করছি এবং আমরা চাচ্ছি এই সিলেকশন থেকে এই সিলেকশনে আমরা সিলেকশন অ্যাড করব। আমরা তার জন্য আগে নরমালটি সিলেক্ট করে নিই, করে নিয়ে আমরা একটি সিলেকশন করি। আমরা প্রথমে সিলেকশন করার জন্য কিন্তু এইখানের এই সাবসেটগুলোতে ক্লিক করছিলাম। এর কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে, যেমন আমরা যদি শিফট প্রেস করে সিলেকশন করি তাহলে আমাদের যে সিলেকশন রয়েছে তার সঙ্গে নতুন সিলেকশন অ্যাড হবে, বা অ্যাড টু সিলেকশনের শর্টকাটটি হচ্ছে কিবোর্ডে শিফট প্রেস করে আমরা যদি সিলেকশন করি তাহলে সেটি অ্যাড টু সিলেকশন হিসেবে কাজ করে। আমরা এখানে এটি একটু কমপ্লিট করি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন সিলেকশন করছি যেন সিলেকশনটি কমপ্লিট হয়, এছাড়া কিন্তু আপনাদের সিলেকশনটি ঠিক মতো হবে না। এইবার আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করি এবং অল্টার প্রেস করে যদি আমরা আবার সিলেকশন করি তাহলে আমাদের যে সিলেকশনটি রয়েছে বা আগে থেকে সিলেক্ট করা যে অংশটি রয়েছে সেটি থেকে নতুন করে এখন যে সিলেকশনটা আমরা তৈরি করব সেটি কিন্তু বাদ চলে যাবে।
অর্থাৎ সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনের যে শর্টকাট সেটি হচ্ছে কিবোর্ডের অল্টার প্রেস করে আপনারা যেই সিলেকশনটি করবেন সেটি কিন্তু সিলেকশন থেকে বাদ চলে যাবে। ইন্টারসেক্টের এটির কোনো শর্টকাট নেই, এটি যদি আপনাদের ব্যবহার করতে হয় তাহলে এখানে ক্লিক করেই আপনাদের এটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম সিলেকশনের বিভিন্ন টুলস। এরপরে আমরা চলে যাব আরেকটি টুল নিয়ে, যেটি হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটি সাধারণত যদি কোনো শেপ থাকে তাহলে সেই শেপটি সিলেকশন করতে সাহায্য করে, বা ল্যাসো টুলের মতোই কাজ করে, কিন্তু ফটোশপ তার নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে তার আশপাশ দিয়ে একটি সিলেকশন তৈরি করে। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। তাহলে আমরা একটি ছবিতে চলে যাই এবং ছবিতে গিয়ে এই ম্যাগনেটিক ল্যাসো টুলটি সম্পর্কে একটু ধারণা নিই। ধরুন আমরা এই বোতলটিকে সিলেক্ট করব। তার জন্য আমরা যদি এখানে একটি ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি টানতে থাকি তাহলে দেখুন খুব সহজেই কিন্তু একটি সিলেকশন হয়ে যাচ্ছে, এবং এটির জন্য কিন্তু আমাদের কোনো ক্লিক করা লাগছে না। ফটোশপ নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে এই বোতলটির যেই যে জায়গা দিয়ে এজ রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু একটি সিলেকশন তৈরি করছে। তবে এর মাঝে মধ্যে এটির একটি সমস্যা হয়, এবং এর একটি প্রবলেম হচ্ছে যেহেতু এর মধ্যে কোনো ক্লিক হয় না, তো আপনারা যদি কন্ট্রোল জেড অথবা আন্ডু করেন তাহলে কিন্তু আপনারা ফেরত যেতে পারবেন না। সেই জন্য যখন এটি ব্যবহার করবেন খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন, এবং যদি কখনো কোনো বিজি এরিয়া থাকে বা ধরুন কোন বিজি ব্যাকগ্রাউন্ড আপনারা যখন সিলেকশন করছেন তখন এটি দিয়ে সিলেকশন না করাই ভালো। আমরা যদি সিলেকশনটি কমপ্লিট করি তাহলে দেখুন খুব সহজেই কিন্তু বোতলের আশপাশ দিয়ে একটি সিলেকশন তৈরি হয়ে গেল। এইবার আমরা চলে যাই আমাদের পরবর্তী সিলেকশন টুলটিতে, যেটি হচ্ছে কুইক সিলেকশন টুল, যেটি কিবোর্ডে আমরা যদি ডাব্লু ক্লিক করি তাহলে সিলেক্টেড হয়। আমরা কুইক সিলেকশন টুলের উপরে একটি রাইট ক্লিক করি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি সাবসেট রয়েছে, যেটির প্রথমে রয়েছে অবজেক্ট সিলেকশন টুল, দ্বিতীয়টি রয়েছে কুইক সিলেকশন টুল এবং তৃতীয়টি রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল। প্রথমেই আমরা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি। করে নিয়ে আমরা যদি আমাদের যে অবজেক্টটিকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি তার চার কোণা দিয়ে একটি সিলেকশন তৈরি করি, তাহলে ফটোশপ অটোমেটিক ভাবে তার নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে অবজেক্টটিকে সিলেক্ট করে নিবে। বর্তমানে মেশিন লার্নিং যথেষ্ট পরিমাণ ভালো হয়, এই সিলেকশনটি প্রায় আমাদের সব ধরনের কাজ খুব সহজেই করে দিতে পারে। তারপরও অনেক সময় আছে যে আমাদের কাজটি ঠিক মতো হচ্ছে না, বা অনেক সময় হয় যে সিলেকশনে ভুল হয় বা কম্পিউটার সেটিকে ঠিক মতো ডিটেক্ট করতে পারে না, তখন আমাদের অন্যান্য সিলেকশন টুলগুলো ব্যবহার করতে হয়ে থাকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অবজেক্ট সিলেকশন টুল যথেষ্ট পরিমাণ ভালোভাবেই কাজটি সম্পূর্ণ করেছে। কিন্তু নতুন সফটওয়্যারটিতে অর্থাৎ 2020-এর পর থেকে যে কয়েকটি ভার্সন ফটোশপের বেরিয়েছে, 2020, 2021 এবং বর্তমানে 2022 পর্যন্ত ফটোশপের এই টুলটি রয়েছে। এই ভার্সনগুলোর আগের যদি কোনো ফটোশপ ভার্সন আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবজেক্ট সিলেকশন টুলটি সেখানে আপনারা পাবেন না। কুইক সিলেকশন টুল বা এই অবজেক্ট সিলেকশন টুলের সাবসেটের কোনো সিলেকশন টুলটি সিলেক্ট করা থাকে তখন আমরা উপরে একটি অপশন পাই সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট সাবজেক্ট মাস্ক। একই সাথে কিন্তু আমরা আগে দেখে আসলাম যে সিলেকশনের যে অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন বা ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন, এই যে অপশনগুলো এগুলো কিন্তু এখানেও বিদ্যমান রয়েছে। এইবার আমরা চলে যাই এর পরবর্তী সিলেকশনটিতে, অর্থাৎ কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলও অনেকটা ফটোশপের অ্যালগোরিদম দিয়ে কাজ করে, কিন্তু এটি দিয়ে দেখা যায় কি যে আমরা ঠিক যে জায়গাগুলো দিয়ে সিলেকশন করতে চাচ্ছি সেই জায়গাগুলো দিয়ে সিলেকশন অতি সহজে করা সম্ভব হয়। এর জন্য আমরা মাউসের লেফট ক্লিক করে যদি এই জায়গাগুলোর উপর দিয়ে হভার করি তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু সিলেকশনটি হয়ে যাচ্ছে। দেখেছেন খুবই সহজেই কিন্তু এই সিলেকশন টুলটি দিয়ে খুব কুইকলি সিলেকশনটি হয়ে গিয়েছে। এই জন্যই কিন্তু এই টুলটির নাম কুইক সিলেকশন টুল। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী সিলেকশন টুল ম্যাজিক ওয়ান্ড টুলে। এটি সাধারণত কালার অনুযায়ী সিলেকশন করে। যেমন ধরুন আমরা যদি এই জায়গাটির উপর একটি ক্লিক করি তাহলে এই কালার বা এই যে কালারের ভ্যারিয়েশন এই অনুযায়ী এটি কিন্তু একটি সিলেকশন করেছে। এরপর আমরা যদি আবার প্লাস বাটন ক্লিক করে এখানে ক্লিক করি এবং তারপরে এখানে ক্লিক করি, দেখেছেন এভাবে কিন্তু সিলেকশনটি হয়। এবং আমরা যদি পরবর্তীতে মনে করি এটিতে আমরা রাইট ক্লিক করে যদি সিমিলারে ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট করা অংশটির মধ্যে যে যে রং রয়েছে সেই অনুযায়ী কিন্তু লেয়ারে থাকা অন্যান্য জায়গার সিলেকশনগুলো এটি করে নিবে। এটি বেশিরভাগ সময় ঠিকমতো কাজ করে, কিন্তু আবার অনেক সময় ঠিকমতো কাজ নাও করতে পারে।
যেমন এই ছবিটিতেই দেখুন, আমরা বোতলটিকে সিলেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু বোতলের নিচের এই অংশটির মতো রং যেহেতু আমাদের উপরের বোতলের এই জায়গাটিতে ছিল, সেই জন্য কিন্তু সে ছায়ার জায়গাটিকেও সিলেক্ট করে নিয়েছে। অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেক সিলেকশনের কাজই করা যায়, তবে সিলেকশন পারফেক্ট নাও হতে পারে। সেই জন্য এখন সাধারণত ম্যাজিক ওয়ান টুলটি সেভাবে ব্যবহার করা হয় না। সাধারণত কুইক সিলেকশন টুল বা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যায়। এইবার আমরা দেখে নিব যে এই যে সিলেকশনটি আমরা করেছি সেটি নিয়ে আরো বেশ কিছু ফিচার্স রয়েছে, যেগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফের সিলেকশনটিকে আরো বেটার করতে পারে। আমরা যদি একটু জুম করি, তাহলে আমরা দেখতে পাবো এই সিলেকশনটির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গা বাদ পড়েছে বা ব্যাকগ্রাউন্ড থেকে প্রপারলি সিলেকশনটি হয়নি। তো এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন সেটিকে আরেকটু রিফাইন করার প্রয়োজন পড়ে, যার জন্য আমরা কিন্তু সিলেক্ট এন্ড মাস্কে চলে যাব। আমাদের সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করলে একদম একটি নতুন ইন্টারফেস চলে আসে। এখানে প্রপার্টিজ সহ এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন রয়েছে এজ ডিটেকশন, গ্লোবাল রিফাইনমেন্টস, আউটপুট সেটিংস ইত্যাদি ইত্যাদি। তো এই কাজগুলোকে যখন আমরা করতে যাব, আমরা দেখার সুবিধার্থে ভিউ থেকে অপশনটি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিই, তাহলে আমরা যে সিলেকশনটি করেছি সেটি ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসবে। এবার আমরা যদি একটু রেডিয়াসকে বাড়াতে থাকি, তাহলে আমাদের যে সিলেকশন তার রেডিয়াস থেকে আরেকটু বেশি রিফাইন্ড হয়ে সিলেকশন হবে। আমরা স্মার্ট সিলেকশনও অন করে রাখতে পারি, এতে ফটোশপের অ্যালগোরিদমে আরেকটু ইমপ্রুভ হয়ে একটি সিলেকশন তৈরি হয়। এবার সিলেকশনটিকে আমরা যদি একটু স্মুথ করতে চাই, আমরা স্মুথনেস একটু বাড়িয়ে দিতে পারি। ফেদার যদি করতে চাই, আমরা এটিকে বাড়িয়ে দিতে পারি। ফেদার নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু বিস্তারিত আলোচনা করব। কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে অনেক সময় টোনাল ভাবে কিছু ইমপ্রুভমেন্ট করা যায়। আমরা যদি একটু কন্ট্রাস্টও বাড়িয়ে দিই এবং তারপরে আমরা এটিকে ওকে ক্লিক করি, তাহলে আমাদের যে সিলেকশনটি রয়েছে সেটি কিন্তু দেখুন আরো রিফাইন্ড হয়েছে। এইভাবেই কিন্তু সিলেক্ট অ্যান্ড মাস্ক তৈরি করে আমাদের সিলেকশনকে আরো প্রপার করা যায়। সিলেকশনের কাজ বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়, যেমন এই ছবিটি আমরা ধরুন যদি প্রোডাক্ট ফটোগ্রাফি করতাম, বা ধরুন আমরা কোন প্রোডাক্টের ছবি দিতে চাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের একটি বহুল পরিচিত কাজ করতে হয়, যেটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আমরা যদি এই যে সিলেকশন রয়েছে, সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি মাস্কে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি মনে করি যে আমরা এটিকে আমাদের কোনো একটি কাজে ব্যবহার করব, আমরা কিন্তু এটিকে সহজেই ধরে ব্যবহার করতে পারছি। বা আমরা যদি এটিকে পরবর্তীতে সেভ করতে চাই, আমরা ফাইল থেকে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব এবং সেভ অ্যাসে ক্লিক করে যদি আমরা এটিকে পিএনজিতে সেভ করি, তাহলেই কিন্তু সেটি ট্রান্সপারেন্ট ভাবে আমাদের পিসিতে সেভ হয়ে যাবে। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা কিন্তু সিলেকশন নিয়ে আরো বেশ কিছু ডিটেলস জানতে পেরেছি, যেগুলো আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হবে। যেমন বিভিন্ন প্রোডাক্ট সিলেক্ট করতে লাগে, এছাড়া আমরা যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করি বা কোনো একটি ছবিতে হয়তো বা কোনো একটি অংশ আমাদের সিলেক্ট করতে হবে, তার জন্য কিন্তু এই সিলেকশন টুলগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত হবে। এছাড়াও পরবর্তীতে যেসব টিউটোরিয়ালগুলো আসছে, সেগুলোতেও বিভিন্ন ধরনের কাজ করার জন্য কিন্তু সিলেকশন টুলের প্রয়োজন রয়েছে। আশা করি আজকের সিলেকশন টুল নিয়ে সাজানো এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা সিলেকশন টুল সম্পর্কে একটি অত্যন্ত সুস্পষ্ট ধারণা পেয়েছেন, যেটি ব্যবহার করে আমরা রেগুলার আমাদের কাজকে আরো ইমপ্রুভ করছি। সিলেকশন টুল শুধু এই কাজেই নয়, সিলেকশন টুল ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজেও ব্যবহৃত হয়। যারা লোকাল মার্কেট ছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে চাচ্ছেন, যারা এমন আছে ফাইবারে কাজ করছেন বা আপওয়ার্কে কাজ করছেন, এখানে কিন্তু গ্রাফিক সেক্টরে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ অনেক আসে এবং এটির কিন্তু একটি সুন্দর মার্কেট রয়েছে। আমরা যদি এই সিলেকশনগুলোকে আরো ইমপ্রুভ করতে পারি এবং এই সিলেকশনগুলোর মাধ্যমে আমরা যদি ভালো ভালো সিলেকশন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সেখানেও কাজ করে আমাদের উপার্জনকে আরো বৃদ্ধি করতে পারবো। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা সিলেকশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং নতুন নতুন কিছু তৈরি করতে থাকুন। শুভরাত্রি।